পড়ছিলাম বেলতুলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা 14। আচমকা একদিন মশিউর সাহেবের নামে চিঠি আসলো। নিবিড়ের র্যাঙ্ক বেড়েছে, এখন সে লেফটেন্যান্ট কমান্ডার পদে। এ নিয়ে মশিউর সাহেব পুরো এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করেছেন। জুম্বার দিনে 2 মসজিদে জিলাপি বিলিয়েছেন। তিনি প্রতি র্যাঙ্কে এই কাজ করেন। ছেলে মেয়ের যে কোনো উন্নতিতে বোধ হয় সবচেয়ে বেশি খুশি তিনিই হন। যাকে তাকে বলেছেন, বাঘের বাচ্চা আমার, কোনো অবস্থাতেই আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নোয়াবে না। কতজনে তো বলে বসে, এসব সমুদ্রের সামরিক হওয়ার কোনো মানে আছে? মাঝ জাহাজে কি হবে তা তো কেউ বলতে পারবে না। মশিউর সাহেবের বাবা মন এতে কিছু নরম হলেও তিনি লোকের কথাকে পরোয়া করেন না। তিনি সবসময় এটা বলে নিজেকে বুঝতেন যে হায়াতের মালিক আল্লাহ। তিনি তার বান্দার শেষ দিন লিখে রেখেছেন, সে যেভাবেই হোক। ছেলে যদি ট্রেনিংয়ের জন্য বেরিয়েছিল, সেদিন স্ত্রী বলে দিয়েছেন ভেঙে পড়বে না। ছেলে যেদিন ট্রেনিংয়ের জন্য বেরিয়েছিল, সেদিনই স্ত্রীকে বলে দিয়েছেন ভেঙে পড়বে না। যত যাই হোক, ছেলে যেন সুরক্ষিত ফিরে সেই দোয়া করে যাবে। মা বাবার দোয়ার উপরে কিছু নেই। জাবির মিষ্টি আর জিলাপি দুটোই পেয়েছে। আজ আর মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছিল। ভাগ্যিস আর কষ্ট করে পকেটে টাকা খরচ করতে হয়নি। নিবিড়ের র্যাঙ্ক, সে আর বড় কি? জাবিরের চুলটা ছেঁড়াও ক্ষমতা নেই ওই বিচ্ছুর। ভাগ্যিস জাবির যার তার সাথে লাগে না, নয়তো নিবিড়কে কত আগেই গুম করে দিত। সরকারি লোক বলে অনেক বিধিনিষেধ আছে। তার নেতাও বলে দিয়েছে নিবিড়ের পরিবার থেকে দূরে থাকতে। তাই আর কি বা করার? বসে বসে মিষ্টি খেয়ে যাও যতক্ষণ অবধি না তার লেজে পা নাড়া পড়ে। জাবির জিলাপি চিবোতে চিবোতে বলল, তোর ভাবির কথা কো। ওই হারামজাদা নেভির আলাপ শুনতে বহি নাই। রিপনের মুখ ফসকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ভাই, আপনি তো তাগই মিষ্টি খাইতেছেন। কিন্তু সে মুখে বলল, ভাবির খবর ভালো। একদিন সাদে দেখা গেছে, কাইল আইজ ঘরের বাইর হয় নাই। ওই মাইয়া বাইর হয় না কে? এরে দেখার লাগি আমার বুক কেমন ধরফর ধরফর করে, তা কি ওই জানে? এই লাগেই তো কই প্রস্তাব লইয়া যান। কি এর প্রস্তাব? আগে ধুমাইয়া প্রেম না করলে মন ভরে নাকি? বিয়া শাদির পর যদি বড়ইয়া যায়, দরকার নেই। আগে প্রেম পরে সব। জাবির থেমে আবার বলল, এখন এডি বাদ দে আর চল প্রতিবেশী পাড়ায়। কোন হাওয়া আমাগো নেতারে হুমকি দিছে দেখাহি। মৌনুর আজ কেন যেন পায়েস রাখতে ইচ্ছে করছে। এজন্য সে পায়েস রেঁধে বসতেই শুনল নিবিড়ের প্রমোশন হয়েছে। সে নিয়ে এলাকায় মিষ্টি বিলানো হচ্ছে। সবার আগে মৌনদের বাড়িতে মিষ্টি পৌঁছালেও জুনায়েদ ছুটে বেরিয়ে গেছে। মৌন তাকে পিছু ডাক দেওয়ায় বিরক্ত হয়েছিল বটে। বাসায় মিষ্টি আসার পরেও কোথায় যাচ্ছিস? গলিতে যাই। সবার কাঁধে কাঁধ মিলিয়ে মিষ্টি মুখ করার মজা তুমি বুঝবে না আপা। জুনায়েদ চলে যেতেই মৌন তার পায়েস নিয়ে বসেছে। রিমঝিম এখনো হাসপাতালে, নয়তো তাকে দিয়ে ফিডব্যাক নেওয়া যেত। শুক্রবার হওয়া সত্ত্বেও আজ রিমঝিমের ডিউটি। প্রায় তার শুক্রবারে ছুটি থাকে না। এতে অবশ্য রিমঝিমের বিরক্ত হতে দেখা যায় না। ডাক্তার হিসেবে বেশ সততার সাথে করে, একদম হৃদয় থেকে আসা কাজের প্রতি ভালোবাসায় মূলত একদিন সফলতা দেয়। রিমঝিমের বিয়ে আগামী মাসের 12 তারিখ। হাতে সময় প্রায় 15 দিন। এর মাঝেই প্রায় মাসখানেক পেরিয়ে গেছে। পাত্রের বাড়ি থেকে নাকি কোনো জটিলতা আছে, সেই জন্য তারা সময় নিয়েছে। এতে রিয়াজ সাহেব আপত্তি করেননি। পাত্রের সৎ সুযোগ হোক, ততদিন অবধি রিমঝিম তার কাছে থাকলে ক্ষতি কি? বরং মেয়ে আরও সময় পেল তাদের মাঝে থাকার। মেয়েকে তো বিয়ে দিতে ইচ্ছে করে না, ইচ্ছে তো করে আজীবন নিজের কাছে রেখে দিতে। কিন্তু মেয়ের বাবা মা এই পর্যায়ে এসে অসহায়। মেয়েরা আরেকজনের আমানত হয়, তাদের সেই শক্তি নেই মেয়েকে নিজের বুকে আজীবন বন্দি করে রাখার। যদি পৃথিবীর নিয়ম ভিন্ন হতো, তবে রিয়াজ সাহেব মেয়েদের তার কাছেই রেখে দিতেন। তিনজন মেয়ের বাবা হওয়া কি মুখের বিষয়? কাঁধ ভর্তি দায়িত্ব মেয়েদের আগলে রাখা। নিবিড় নেই 1 মাস হয়ে গেছে। এর মাঝে তার পদোন্নতির খবর আসাটা অবশ্যই সুখের। কামরুলের মুখে শুনেছে নিবিড় নাকি খুলনা থেকে চট্টগ্রামে পোস্টিং হয়েছে এবার। নতুন পদে কেশব নাটি কি ট্রেনিং সেসবই ব্যস্ত, এমনটাই নিবিড় চিঠিতে উল্লেখ করেছে। সে এখনো জাহাজে যায়নি। তা শুনে মৌন কিছুটা শান্ত হয়। যাক, নিবিড় তবে ঘাটিতেই আছে। ভাগ্যিস মৌন আগেই এই পায়েসটা করেছে। সুখবরের সাথে মিষ্টান্ন উপভোগ করা অন্যরকম অনুভূতি। মিষ্টি খাবারের মধ্যে কেন যেন মৌনুর পায়েস পছন্দের। মৌনুর সামনের সিঙ্গেল সোফাটার দিকে তাকালো। নিবিড় প্রতিবার তাদের বাড়ি আসলে ওই সোফাতেই বসে। তার গা ঘেঁষাঘেঁষি পছন্দ নয়। নিবিড় ইস্তিয়াক সবসময়ই ভিন্ন। তার চলন ধরন, চিন্তা চেতনা যার তার সাথে মিলে না। তাই সম্ভবত লোকটা একরোখা জেদি, নাকে রাগ সুরসুর করে। মৌন ভাবছে সে এতদিন তো খেয়াল করেনি নিবিড় কোথায় বসে, কোথায় এসে দাঁড়ায়।
কিন্তু 1 মাস যাবৎ সে এত খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে কেন? এই যে এই সোফাতে রিয়াজ সাহেব বসেন, এসা উল্টে বসে, জুনায়েদ টিভিতে খেলা দেখতে বসলে মাঝে মধ্যে বসে। নিবিড় বসেছে, এটা তো তার অস্বাভাবিক নয়। সে এত বিশেষও নয় যে নিবিড়ের পুঙ্খানুপুঙ্খানু সব কিছু তার মনে রাখতে হবে। কিন্তু সে এটা ঠিকই টের পায়, নিবিড়ের অনুপস্থিতিতে সে তাকে নিয়ে ভাবছে, খুব সম্ভবত শূন্যতা অনুভব করছে। এই যে তার এত স্বাদের পায়েস চামচ দিয়ে মুখে পড়ছে, অথচ স্বাদ ষষ্ঠ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছাতে পারছে না। নিবিড়ের চলে যাওয়া তো স্বাভাবিক ছিল, তাহলে মৌনর মানতে সমস্যা কোথায়? বিকেল নাগাদ রত্নার বাড়ি থেকে পায়েস আসলো। রত্না নাকি রিজে রেঁধেছে তার হবু স্বামীর পদোন্নতির সুখবরে। আজকাল মৌনর প্রতি তার বেশ দরদ উথলে পড়ছে। মৌনর সাথে বেশি বেশি মেলামেশা, মৌনর বাড়ি আসা, আবার মৌনকে তাদের বাড়ি ডাকা, শপিংয়ে নিয়ে যাওয়া, সবকিছুই মৌন মুখ বুজে সহ্য করে যাচ্ছে। রত্না 2 ধাপ হাঁটলে বাকি 10টা কথা বলবে নিবিড়কে নিয়ে, নিবিড়ের পরিবারকে নিয়ে। তার হবু শাশুড়ি আর তার কত যত্ন নেয়, নিবিড়কে সে চিঠি পাঠায়, এমনকি তাদের ফোনেও আলাপ হয়, ইত্যাদি ইত্যাদি। অথচ মৌন কখনোই এসব প্রসঙ্গ শুনতে চায় না। রত্নাই যেন রসিয়ে রসিয়ে শোনায়। মৌন রত্নার শো অফের বদভ্যাস জানে, কিন্তু কেন যেন মাঝে মধ্যে রত্নাকে ঈর্ষান্বিতও দেখা যায়। শো অফ করলে তো সবার সম্মুখে করে, তাহলে এবার শুধু মৌনর সামনেই কেন? ব্যাপারটা তাদের পাড়ার জ্যোতিও লক্ষ্য করে, যে আপাতত বেলতলির মেয়েদের মধ্যে সবচেয়ে সিনিয়র। সে কঠিন মানুষদের পাশাপাশি ভীষণ বিচক্ষণ। মৌনের প্রতি রত্নার এই অসম্ভব আহ্লাদ বেয়ে পড়া তার সুবিধার লাগে না। তাই তো মৌনকে গলিতে পেতেই ডেকে নিয়েছিল, সাবধান করে বলেছিল, রত্নার থেকে সাবধানে থেকো, মেয়েটা কিন্তু অত সুবিধের নয়, কখন কোন চিপাগলিতে ফাঁসিয়ে দেবে তার ঠিক নেই। নিবিড় ভাইয়ের আংটি হাতে জড়ানোর পর থেকেই ভাব বেশি বেড়ে গেছে। মৌন সাবধানে থাকবে বলে কেটে পড়েছিল, যদি একবার শুরু করলে রত্নার গোষ্ঠী উদ্ধার করে দেবে। তাই তো তার সাথে সহজে কেউ লাগতে যায় না। এসা পায়েস দেখেই নাক কুচকাল। সে রত্নাকে একদমই দেখতে পারে না। একবার রাস্তার মধ্যে বলা নেই কওয়া নেই তার চুল ধরে টান দিয়েছিল, মারবে মারবে ভাব। সে কি যন্ত্রণা হয়েছিল সেদিন! এমন জঘন্য আচরণ কখনো তার বোনেরাও করেনি। সেই থেকে এশার শত্রু একজন ওই রত্না। সে একা ভেবে পায় না এই শত্রু নিবিড় কি করে বিয়ে করে। নিবিড়ের শান্তির জীবন তো একজন উনুনে তুলে দিবে। এশা মৌনকে বলল, আপু পায়েসটুকু দাও না। কি করবি? এসব চোখ মুখ কুচকে বলল, মাঠে কিছু কুকুর শুয়ে আছে, ওদের দিয়ে আসি। ওদের তো মানুষের খাবার খাওয়ার ইচ্ছা হয়, তাই না? মৌন মুখ চেপে হাসলো। এসব মাঝে মধ্যে ভালো কথাই বলে ফেলে। রিমঝিম সবাই রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। এশার কথা কানে আসতেই সে ধমকে উঠল। সাথে সাথেই 2 বোন নিশ্চুপ। এশা তাও নিজেকে নির্দোষ প্রমাণের একটা চেষ্টা করলো। মৌ আপু তো আগেই পায়েস রেঁধেছে, বড় আপু, এত পায়েস কি করে খাবো? খাবার অপচয় হবে না? সবাই কি তোর মতো যে অপচয় করবে? এসব পচা কথা কোথা থেকে শিখেছিস? ভালো হবি না। বোনের শাসানো শেষ হলে এসব বিরস মনে ঘরের ভেতরে চলে গেল। মৌন বুঝলো রিমঝিমের মেজাজ ঠিক নেই। এর মাঝেই রিমঝিমের মোবাইলটা বেজে উঠল। কায়সারের কল। রিমঝিম ধরল না। বাসায় ফেরার আগেই তাদের কথা হয়েছে, সবসময় কথা বলার উপর থাকতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মানুষের নিজের বাচ্চার প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার বিশ্রামের সময় দরকার হয়। আজ হাসপাতালে প্রচুর চাপ গেছে, আপাতত সে বেশ ক্লান্ত। বিছানায় গা এলিয়ে দেওয়া দরকার। প্রতিবারের মতো এবারও আপনার পদোন্নতিতে আঙ্কেল মিষ্টি বিলাচ্ছে বলেছেন। পুরো দিনের টাস্ক শেষে পানির বোতলে চুমুক দিয়েছে নিবিড়। তার একজন জুনিয়র আছে, নাম পলক। ওর সাথেই মোটামুটি তার সখ্যতা গম্ভীর। মুখমণ্ডলে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না, মুখ জুড়ে উচ্ছ্বাসও দেখা যায় না। বোতলে মুখ লাগিয়ে দিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, এটা অবিশ্বাসের কিছু নেই। আঙ্কেল সত্যি আপনাদের ভালোবাসে। আমার আব্বা বেঁচে থাকলে বোধহয় তিনিও এমন করতো। পালক দীর্ঘশ্বাস ফেলল। পরপর নিজের আবার স্বাভাবিক গলায় বলে, থাক, সমস্যা নেই, পদোন্নতি হলে এবার তো বিয়েই করে ফেলবো। বলেই হো হো করে হেসে উঠল। নিবিড় ভ্রু কুচকে বলল, প্রেমিকা? তাকে ছাড়া আর কাকে? আমাকে চিটার ভাবছেন নাকি ভাই? হাহা, এমন নই আমি। যাকে কথা দিয়েছি তাকেই বিয়ে করব। পালক থেমে আবার বলল, আপনার কি খবর স্যার? বিয়েটি কবে করছেন? গোল অ্যাচিভ করিনি। তোমাদের মতো ছেলে পেয়েদের মতো এত বিয়ের শখ হয়নি কখনো। কেন, প্রেমিকা নেই আপনার? নিবিড় শক্ত চোখে তাকালো। পালক সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়ে মিনমিন করে বলল, তাই তো। আপনার যা রাগ, চেহারা থাকলে কি হবে? মেয়েরা এমনিতেও রাগী মানুষ দেখতে পারে না। খুব সম্ভবত আপনি প্রেম কিভাবে করতে হয় তাও জানেন না। কি প্রয়োজন কোনো মেয়ের জীবন নষ্ট করার? নিবিড় কাট কাট গলায় বলল, তোমার কি ভালো হয় না নিজের কাজে ফোকাস দেওয়া?
আমার লাভ লাইফ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? রিডিকিউলাস। পালক থেমে যায়। বুঝলো নিবিড় রেগে যাচ্ছে। আমতা আমতা করে বলল, সরি স্যার, আর হবে না। পালক পরিস্থিতিতে লাগাম টানতে বলল, এখন তো আপনি ফ্রি স্যার, চাইলে পরিবারকে কল দিয়ে খোঁজ নিতে পারেন, হয়তো ভালো লাগবে। কিন্তু নিবিড় কল দিল না। সে এখানে আসার পর থেকে একবারও কল দেয়নি। ওই মাঝে মধ্যে বাবাকে শুধু চিঠি লিখেছে। সে মায়ের কাণ্ডে ভীষণ বিরক্ত, তাই এক প্রকার রাগ করেই কথা বলা বন্ধ করে দিয়েছে। মা রত্নাকে গিয়ে আংটি পরিয়েছে তো পরিয়েছে, কি দরকার ছিল আবার তার নাম্বার দিয়ে দেওয়ার? এই মেয়ের যখন খুশি কল মেসেজ দিয়ে ভরে রাখে, এজন্য নিবিড় প্রায় মোবাইল বন্ধ করে রাখে। নিবিড় তো ভাবছে আবার সুযোগ পাক বেলতলি যাওয়ার, এবার আর মায়ের মুখের দিকে তাকাবে না, সোজা নিজেই রত্নার বাড়ি গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসবে। এসব নিবিড়ের কাছে কঠিন কিছু না, সে বরাবরই লাগামহীন, একমাত্র মায়ের খাতিরে লাগাম টেনে ধরেছিল। তবে এখন তার সাময়িক, কিন্তু সেই অবধি অপেক্ষা করা দুষ্কর। মানুষের সহ্য সীমা থাকে, তা ইতোমধ্যে অতিক্রম হয়ে গিয়েছে। নিবিড় কল দিল কামরুলকে। কামরুল তখন বাড়ির বাইরে ময়লা ফেলতে গেছে। মোবাইলে বড় ভাইয়ের নাম্বার দেখে তার চোখ জলজল করে উঠল। কামরুল কল ধরেই বলল, হুকুম করেন বড় ভাই, একটা কাজ করতে পারবি? অবশ্যই, আপনি বইলেই দেখেন না। রত্না মোবাইল ডুবাই ফেলার ব্যবস্থা কর, আমি পরে মোবাইল আনিয়ে দিব। মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কামরুল বোকা বনে গেল। সে মেয়ে মানুষের মোবাইলের ধার অবধি পৌঁছাবে কেমন করে? কিন্তু ভাই, এর জন্য বকশিস পাবি কামরুল। কামরুল মুহূর্তেই গলে গেল। আবার চিন্তিত গলায় বলল, যদি আবার নতুন মোবাইল পাইয়া আপনার বিরক্ত করে? আমি অন্তত একটা দিনের জন্য শান্তিতে থাকতে চাই কামরুল। দুদিন বাদে দুটো খবর এলো। এক, রত্নার মোবাইল চুরি গেছে, আর দুই, কায়সার জেলে। রিয়াজ সাহেবের কাছে এমনই খবর এসেছে, রিমঝিমের হবু স্বামী অর্থাৎ কায়সারকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন সে থানায়, পুলিশের হেফাজতে। রিয়াজ সাহেবের এক মুহূর্তের জন্য মনে হলো তার প্রেশার লো হচ্ছে।